সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষার অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। ডিভাইস নিচ্ছে কিনা বা ক্যালকুলেটরের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রাখছে, তো ওগুলোর জন্য চেকিংটা মেইনলি করা হচ্ছে। আজকের বাংলা প্রথম পরীক্ষা প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই। শেরেবাংলা নগর থানার মামলায় দুপুরে আদালতে নেওয়া হবে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে। বিতর্কিত নির্বাচন সম্পর্কে জানতে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ইরানের সাথে যুদ্ধে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল। বাস্তুচ্যুত 15,000-এর বেশি নাগরিক ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে 41,000-এর বেশি আবেদন। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা। এর আগে পরীক্ষা দিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকেন পরীক্ষার্থীরা। অনেকের সাথে কেন্দ্রে হাজির ছিলেন অভিভাবকরাও। সন্তান পরীক্ষার কেন্দ্রে থাকায় বাইরে অপেক্ষা করছেন তারা। নিজের সন্তানের পাশাপাশি সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানিয়েছেন অভিভাবকরা। এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্টের পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার ছাড়াও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমে পরীক্ষার্থী 86,000 আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী 1,09,000। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ প্রিপারেশন খুবই ভালো। টেনশন লাগতেছে, আল্লাহ যাতে ভালো করে দিতে পারে। ইনশাআল্লাহ আশা করি জিপিএ 5 পাবে। ভার্সনটেক সরকারি কলেজ কেন্দ্রে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা, এবারও সেভাবে হবে। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে। এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। এখানে মোট 12,51,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, এবং 2,800 সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে। এবং এই পরীক্ষার্থীরা মূলত 9,300 প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন এই ইসের ক্ষেত্রে। একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে মোট যে পরীক্ষার্থীর 50.6% হচ্ছেন নারী এবং 49.4% হচ্ছেন পুরুষ, মানে ছেলে। সো এই আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের জানা মতে আমাদের তেমন ত্রুটি ছিল না। আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয়, এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো, এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। আমি এতটুকুই আমার দিক থেকে বলা। আপনাদের 2-4টা যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে একটু করেন প্লিজ। আজকে আপনি নিজেও এসেছেন, 40 মিনিট যানজটে আটকা ছিল, পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি রয়েছে। সকাল 8টায় বের হয়েও কেন্দ্রে ঠিক সময় প্রবেশ করতে পারেনি। তো এই যে ভাই কোনো ঢুকে গেছে, না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু
ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে, কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। দর্শক, এইচএসসি পরীক্ষার খোঁজ খবর সহকর্মীরা সকাল থেকেই ডাকছেন। এই বিষয়ে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে চাই। যাচ্ছি সিলেট সরকারি মহিলা কলেজ থেকে আমাদের সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। নাবিল, একটু জানাবেন এই মুহূর্তে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন? শিক্ষার্থীরা তো পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেছে, বাইরে নিশ্চয়ই অনেক অভিভাবক অপেক্ষা করছে, একটু বিস্তারিত জানাবেন। কলি ঠিকই বলেছেন, ভেতরে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা চলছে এবং পরীক্ষার 1 ঘন্টা শেষ হয়েছে, ইতিমধ্যে এমসিকিউ পর্ব শেষ, পাশাপাশি লিখিত পরীক্ষাও তারা দিচ্ছেন। আর পরীক্ষা কেন্দ্রের বাইরের যে অভিভাবকদের যে চিন্তিত মুখ, সেটা আমরা আসলে সকাল থেকেই দেখতে পাচ্ছি। এর আগে সকাল 9:30টার মধ্যেই আমরা যে কেন্দ্রটিতে আছি, সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, সেখানে দেখেছি যে 9:30টার মধ্যেই পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। নিজ নিজ আসন বিন্যাস সেগুলো তারা দেখে তারা নিজ নিজে আসন সেখানে গিয়ে তারা আসলে উপস্থিত হন এবং পরবর্তীতে সকাল 10টায় সেই পরীক্ষাটি শুরু হয়। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, ফলে আমরা বেশিরভাগ শিক্ষার্থীকেই মাস্ক ব্যবহার করতে দেখেছি এবং পরীক্ষা কেন্দ্রের উদ্যোগে আসলে আমরা দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্যবিধি মানার জন্য যেসব প্রক্রিয়া সেগুলো মানা হচ্ছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবার সিলেটের 322টি শিক্ষা প্রতিষ্ঠানের 69,683 জন শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যা গতবারের তুলনায় 13,500 পরীক্ষার্থী কম, যেটিকে শিক্ষাবিদরা মনে করছেন যে এটি আসলে একটি হুমকির কারণ। তারা মূলত এই পরীক্ষার্থী কমার 2টি কারণ তারা আসলে মনে করছেন। একটি হচ্ছে যেহেতু বিদেশ প্রবণতা বাড়ছে, অন্যদিকে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে এমনটাই তারা বলছেন, ফলে দারিদ্রতার কারণে অনেকেই লেখাপড়া থেকে জড়ে যাচ্ছেন, অনেকে আবার বিদেশ প্রবণতায় ঝুঁকে যাওয়ার কারণে তারা এই যে দেশে যে পড়াশোনা শেষ করবেন সেটির দিকে তারা মনোযোগ হারাচ্ছেন। ফলে এখানে অভিভাবকদের আরও বেশি ভূমিকা নেওয়ার কথা তারা আসলে যেটি বলছেন। ধন্যবাদ আপনাকে নাবিল। বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কাউসার হোসেন, তিনি আছেন বরিশালের মডেল স্কুল অ্যান্ড কলেজে। কাউসার, পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, একই সাথে জানতে চাই যারা পরীক্ষা দিতে গিয়েছেন, অভিভাবক যারা আছেন, পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে তারা কি বলছেন? শুরু থেকে একটি নির্দেশনা ছিল যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সকাল থেকে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে প্রায় 144টি কেন্দ্র রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবং সেই 44টি কেন্দ্রেই কিন্তু শিক্ষার্থীরা গিয়েছেন এবং সাথে অভিভাবকরাও ছিলেন এবং শুরু থেকেই দক্ষিণ অঞ্চলে ডেঙ্গুর একটি প্রবণতা রয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি রয়েছে এবং করোনার একটি নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শুরু থেকেই পরীক্ষার আগে থেকে শিক্ষার্থীদের একটি দাবি ছিল যাতে পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়, কিন্তু সরকারের যে নির্ধারিত যে তারিখ ছিল সেই অনুযায়ী আজ পরীক্ষা শুরু হয়েছে এবং যাতে শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে পারে তার জন্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এখানে মাস্ক বিতরণ করা হয়েছে। যারা মাস্ক নিয়ে আসেননি, পাশাপাশি বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন যে ডেঙ্গু যাতে না ছড়াতে পারে বা ডেঙ্গু মশা বা নিধনের কেন্দ্রগুলো যে রয়েছে সেই কেন্দ্রগুলোতে আগাম প্রস্তুতি নিয়েছেন এবং যারা অভিভাবকরা সাথে আসছেন তারা কিন্তু যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি দেখে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরীক্ষা চলছে এবং টানা পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত এবং যারা শিক্ষার্থীরা এসছেন তাদের সাথেও কথা হয়েছে, তাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে, তবে সার্বিক পরিস্থিতি দেখে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরীক্ষা শেষ হলে আসলে শিক্ষার্থীর কাছ থেকে জানা যাবে যে পরিস্থিতি কেমন ছিল বা তাদের যে কাঙ্ক্ষিত যে পরীক্ষার যে পরিবেশ ছিল কেন্দ্রে সেটি ছিল কিনা এবং যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু প্রাথমিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসেছিলেন এখানে পরিদর্শনে, তিনিও বলেছেন যাতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত হাবিবুল আউয়ালকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গতকাল দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা হাবিবুল আউয়ালকে আটক করার কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম। জানান, গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন এবং প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ শেরেবাংলা নগর থানার বিএনপি করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত প্রাঙ্গণে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো তার কাছ থেকে। রাব্বি, কখন তাকে আদালতে তোলা হবে আমাদের একটু জানাবেন। একই সাথে জানতে চাই, কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে? কলি, আমরা যেমনটা জানতে পেরেছি যে শেরেবাংলা নগর থানার যে মামলা, সেই মামলার তদন্ত কর্মকর্তা তিনি যেমনটা বলেছেন যে 10 দিনের রিমান্ড আবেদন করবে এবং এখন পর্যন্ত তাকে কিন্তু ডিবি হেফাজতে রাখা হয়েছে। গতকাল গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজত থেকে এখন পর্যন্ত এই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে গারদখানা আছে সেই গারদখানায় এখনো আনা হয়নি। তদন্ত কর্মকর্তা যে তথ্যটি আমাদের জানিয়েছে যে দুপুর 2টার মধ্যে তাকে এই আদালতে আনা হবে এবং রিমান্ড চাওয়া হবে। আমরা দেখেছি যে এই একই মামলায় এক দফা রিমান্ড চলছে, কিন্তু সাবেক সিইসি নুরুল হুদার তিনি 4 দিনের রিমান্ডে আছেন, ডিবি হেফাজতে আছেন এবং সেই ডিবি গতকাল মগবাজার থেকে এই হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার তাকে গ্রেফতার করেছে। এই হাবিবুল আউয়ালের আইনজীবী আছেন অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহিন, তার কাছ থেকে আমরা জানতে চাই, আপনারা শুনেছেন যে আসামি হাবিবুল আউয়াল তাকে রিমান্ডে আনা হবে? আমরা জানি যে কাজী হাবিবুল আউয়াল যিনি সিএসসি ছিলেন বাংলাদেশের, ওনাকে আজকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রিমান্ড চাওয়া হবে। আমরা রিমান্ড বাতিল সহ জামিন চাবো। আপনারা জানেন যে এই নির্বাচনটা খুব ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছিল, যেখানে নিরপেক্ষভাবে 63 জন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিল। এই নির্বাচনটা অবৈধ বলেই কিন্তু মামলাটা হয়েছে। আপনি কিভাবে বলছেন যে এই নির্বাচনটা অবৈধ হয়েছে সেটা বলা যাবে না, কারণ নির্বাচনটা ফ্রি ফেয়ার হয়েছে। সারা বিশ্ব দেশের বাংলাদেশের মানুষ দেখেছেন এবং 300-র ভিতরে আওয়ামী লীগের পার্লামেন্ট সদস্যের ভিতরে নিরপেক্ষভাবে আওয়ামী লীগকে পরাজিত করে 63 জন পার্লামেন্ট আমি ডামি নির্বাচন বলা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মোর্শেদ হোসেন শাহিন কথা বলছিলেন যে যদিও এই আমি এবং ডামি নির্বাচনের প্রবক্তা হাবিবুল আউয়াল, তাকে নিয়ে নানান ধরনের বিতর্ক আছে এবং সেই হাবিবুল আউয়ালকেই ডিবি পুলিশ হেফাজতে রেখেছে এবং এই গারদখানায় আদালতে রিমান্ডের জন্য তাকে নিয়ে আসা হবে আর কিছুক্ষণ পরেই। জি, ধন্যবাদ আপনাকে রাব্বি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করবো। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। এখন আপনারা বলতে পারেন, নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা, সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। পুলিশ যখন মামলা নিবে, পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার, পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার। কিন্তু আমাদের পুলিশের, আবার বলি, পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, পুলিশের কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না। বিকজ এই পুলিশ গত 15 বছর ইচ্ছা মতো মিথ্যা মামলা নিয়েছে, তাদের ওই মরাল অথরিটি ছিল না। আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন, এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, উনাদেরকে
আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়, কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে 15 জন হয়েছে। কমলাপুর রেল স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রী ধর্ষণের অভিযোগে ওই ট্রেনে দায়িত্বরত অ্যানাউন্সার সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, সকালে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী অভিযোগে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে তাকে গন্তব্যের পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে তুলে নেয় কর্তব্যরত অ্যানাউন্সার সাইফুল ইসলাম। পরে ট্রেনের টয়লেটে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করে সাইফুল। এরপর ওই বিষয়টি ট্রেনের দায়িত্বরত পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করা হয়, ভিকটিমকে নেওয়া হয় হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের শনাক্ত মতে আসামি দেখিয়ে দেয় এবং আসামি গ্রেপ্তার করে। ট্রেনটি ছিল ডিরেক্ট ট্রেন, অর্থাৎ সান্তাহারের আগে ট্রেনটি আর দাঁড়ায়নি। তো সান্তাহার গিয়ে এরা আবার পঞ্চগড় ট্রেনের মাধ্যমে আমাদের এখানে এসে এজাহার দায়ের করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। মাদকদ্রব্যে ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এক উৎসব বন্ধনীর আয়োজন করা হয়। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব বন্ধনীতে অংশ নেয় বিভিন্ন মাদক বিরোধী সমাজ সংগঠন। এই সময় কর্মকর্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম, যা আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে এবং সবাইকে সচেতন করতেই এই উৎসবের আয়োজন জানিয়েছেন তারা। মাদকাসক্ত ব্যক্তির শারীরিক, আর্থিক, মানসিক সব ধরনের ক্ষতি হয়। আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে কার্যক্রমগুলো করি সাপ্লাই রিডাকশন বা হার্ম রিডাকশন, সেগুলোর মাধ্যমে যুগপতভাবেই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাদকের অপব্যবহার এই দেশে কমবে। ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছে কমপক্ষে 10 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। রুদ্রপ্রয়াগ জেলার বদ্রীনাথ হাইওয়েতে পৌঁছালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এক পর্যায়ে নদীতে পড়ে যায় সেটি। এ সময় বাসটিতে 18 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলের সদস্যরা। এখনও চলছে উদ্ধার কার্যক্রম। শেষ খবর পাওয়া পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে জানা যায়নি দুর্ঘটনার কারণ। ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 627 জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 4800 জনে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হালনাগাদ তথ্য এই কথা বলছে। 12 দিনের যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে খেরমাহান শাহ, খুজকিস্তান, লোরেস্তান এবং ইসফাহান প্রদেশে। অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে 29 ইসরায়েলির, যাদের 28 জনই মিসাইলের সরাসরি আঘাতে নিহত হয়েছে। প্রায় 2 সপ্তাহব্যাপী চলা এই সংঘাতে ইরানের প্রায় 1500 স্থানে হামলা চালিয়েছে আইডিএফ, আর ফেলা হয়েছে 3500 বিস্ফোরক। জবাবে ইসরায়েলে প্রায় 600 মিসাইল ছুড়েছে আইআরজিসি, যার 85 থেকে 90% প্রতিহতের দাবি করেছে আইডিএফ। ইরানের সাথে মাত্র কয়েকদিনের যুদ্ধে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় বাস্তুচ্যুত 15,000-এর বেশি নাগরিক। ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে এরই মধ্যে জমা পড়েছে 41,000-এর বেশি আবেদন। শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণই দাঁড়িয়েছে প্রায় $1.43 বিলিয়ন। ইরানের সাথে মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েলে গৃহহীন 15,000-এর বেশি নাগরিক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আধুনিক নগরীর বাড়িগুলো দেখলে মনে হবে কোনো হরর মুভির সেট। গোলার আঘাতে বাসাবাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী। ইসরায়েলের স্থানীয় বার্তা সংস্থাগুলো বলছে, ইরানের হামলায় ক্ষতির পরিমাণ প্রায় $1.43 বিলিয়ন। বাড়ি ধ্বংস হওয়ায় অনেকে ঠাঁই নিয়েছেন বিভিন্ন হোটেলে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই হোটেল খরচের আনুমানিক পরিমাণ $29 মিলিয়ন। ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলের কাছে জমা পড়েছে 41,000-এর বেশি আবেদন, যার মধ্যে 33,000 ইসরায়েলি চেয়েছেন বাড়ির ক্ষতিপূরণ, 8,000 ছিল গাড়ি যন্ত্রাংশ ক্ষতির আবেদন। সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে রাজধানী তেল আবিবের বাসিন্দারা, যার সংখ্যা কমপক্ষে 26,000।
যুদ্ধের কারণে সরাসরি ক্ষতি ছাড়াও পরোক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। নির্ধারিত প্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল দেশটির প্রায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে ব্যাপক লোকসান হয়েছে ইসরায়েলের অর্থনীতিতেও। পরিস্থিতি বিবেচনায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য সহায়তা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 570 থেকে 860 মিলিয়ন ডলার। এই খরচ দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে দেশটির বাজেটে, মনে করছেন সংশ্লিষ্টরা। গাজা যুদ্ধ শুরুর আগে 6,000 ইসরায়েলি সহায়তা পেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25,000-এ। তবে ইরানের সাথে যুদ্ধের পর ক্ষতিগ্রস্ত নাগরিকের সংখ্যা আরও বেড়েছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।